তোমাকে এত চিন্তা করার প্রয়োজন নেই। বিয়ে তো আমরা দুজনে একসঙ্গে করেছি, তাই দায়িত্ব আমরা দুজনেই পালন করব। মানে আমি ঠিক বুঝলাম না। তুমি এত কেন চিন্তা করছো? আমি কোনো পার্ট টাইম জব করে নেব। কি এত ভাবছো? দীপা, কি আর কি হচ্ছে? রোহন, কি হয়েছে তোমার? আমাদের সবে বিয়ে হয়েছে, আর তুমি কিনা সবসময় এই হিসেব নিকেশ নিয়ে পড়ে আছো। যদি এসবই করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন? দেখো দীপা, সকাল সকাল মাথা খারাপ করো না তো। বিয়ের আগে তুমি তো এরকম ছিলে না। এখন আমরা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নই। আরে বাড়ির দায়িত্ব রয়েছে আমার ওপর, সব চালাতে হচ্ছে আমাকে। আমি সেটা কোথায় অস্বীকার করছি। বিয়ের পরে সবার জীবনে একটু আধটু টেনশন তো থাকেই, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা রোম্যান্স করা ছেড়ে দেব। দীপা, তুমি কথাটা ঠিকই বলছো, কিন্তু তুমি তো সবটাই জানো যে আমাদের বিয়ের পর আমাদের বাবা মারা কেমন করে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর তো সব দায়িত্ব তো আমার উপর এসে গেল। তোমাকে এত চিন্তা করার প্রয়োজন নেই। বিয়ে তো আমরা দুজনে একসঙ্গে করেছি, তাই দায়িত্ব আমরা দুজনেই পালন করব। মানে আমি ঠিক বুঝলাম না। তুমি এত কেন চিন্তা করছো? আমি কোনো পার্ট টাইম জব করে নেব। কি এত ভাবছো? কে এলো আবার এই সময়? মহেশ, তুমি? কেন আমি এখানে আসতে পারি না? এখন কি এভাবে বাইরেই দাঁড় করিয়ে রাখবে? সরি, ভিতরে এসো। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হুম। কোথায় হারিয়ে গেছো মহেশ? আমি জানি এটা তুমি এটাই ভাবছো তো, যে আমি এই ছোট্ট বাড়িটায় কি করে থাকছি। তুমি তো জানোই মহেশ, আমি লাভ ম্যারেজ করেছি, আর আমাদের বাড়ির লোকেরা আমাদের মেনে নেয়নি। যাক, এসব ছাড়ো। তুমি বলো, তুমি এখানকার খোঁজ পেলে কি করে? তুমি তো ইউএসএ তে ছিলে না? আমি তোমার বন্ধু, তোমার সব খবর রাখি। আমি কালকেই ইউএস থেকে এসেছি, তোমার ব্যাপারে জানতে পারলাম, আর দেখো আজ দেখা করতে চলে এলাম। সরি, আসলে আমি তোমার হাজবেন্ডের বিষয়ে জিজ্ঞেস করতে ভুলেই গেছি। কোথায় সে? ডাকো তাকে, একটু কথা বলি। ও তো এখন অফিসে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাহলে ঠিক আছে, আমি এখন আসি। আরে, এভাবে কেউ চলে যায় নাকি? ও কিছুক্ষণেই চলে আসবে, ওর সঙ্গে দেখা করে যাও। আর ডিনারটা আমরা একসঙ্গে করি। না না, ডিনার না, ডিনার অন্য সময় করব। হুম। কিন্তু কবে? আর তোমার হাজবেন্ড ফ্রি কবে থাকে, মানে ছুটি কবে থাকে ওর? সানডে। তাহলে সানডে সন্ধে 6টার সময় আসছি। সত্যি? একদম, এখন যাচ্ছি। হ্যাঁ, ফোন কেন তুলছে না? রোহন, তুমি ফোন ধরছো না কেন?
রোহন, আমি তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো। কিরে, আমার ফোন তুলছিলিস না তুই? কি রে, তুই এই কটা টাকার জন্য বারবার ফোন করছিস কেন আমাকে? নিজের সীমা মনে রেখে কথা বল। তোর বড্ড চর্বি হয়েছে তাই না? হ্যাঁ, দেখ, তোর যা করার তুই করতে পারিস। আমার হাতে যখন টাকা আসবে তখনই আমি তোকে দেব। একটা কথা মনে রাখবি, আমি না আরো অনেক পদ্ধতি জানি। কি, তুই আমাকে হুমকি দিচ্ছিস? এখন তো সবে হুমকি দিচ্ছি, আর যদি আমার টাকাটা ফেরত না দিস তাহলে বাড়িতে ঢুকে পেদাবো তোকে, বুঝেছিস? দাঁড়া, মনে হচ্ছে তোর সঙ্গে দেখা করার সময় চলে এসেছে। কি ফোন করেছিল? কি হচ্ছে এসব? আসলে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম। ধার? কত টাকা নিয়েছিলে? 50,000। 50,000? তুমি তো একদম আনরোম্যান্টিক হয়ে গেছো। আরে আমার সোনা, যার মাথায় এতগুলো টেনশন ঘুরছে সে আবার রোমান্টিক কি করে হতে পারে? তোমাকে রোমান্টিক করে দেওয়ার আমার কাছে একটা ওষুধ আছে। মানে, আমি ঠিক বুঝলাম না। মানে হলো যে আমি তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। 50,000? হুম। কিন্তু এত টাকা তুমি পেলে কোত্থেকে? ওই যে আমার ফ্রেন্ড ছিল না, মহেশ, ও দিয়েছে। ও মানে ওই যে ইউএসএ থাকে? হুম, ও ফিরে এসেছে। আর ইউএসএ যাওয়ার আগে আমি ওকে অনেক সাহায্য করেছিলাম, তাই থ্যাংক গড, একদম ঠিক সময় এসেছে ও। এবার দেখো, ওই মদনের মুখে না ওর টাকা ছুঁড়ে মারবো। মাথায় পুরো চেপে বসেছিল ও। ওর সব টাকা আমি আজকেই শোধ করব। আচ্ছা শোনো না, আমি মহেশকে এই সানডেতে ডিনারে ডেকেছি। আরে বাহ, এ তো খুব ভালো খবর। আচ্ছা শোনো, আমি এখন একটু কাজে বেরোচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণে ঢুকছি। এই, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক যে তোকে দেখার জন্য তো আমি আসিনি এখানে। আর তোর বাজে বকা বন্ধ কর, আর আমার টাকা নিয়ে আয়, আর আমাকে এক্ষুনি ফেরত দে। আরে 10,000 টাকার জন্য তুই এখানে চলে এলি? শোন, তুই তোর টাকা দুদিনেই পেয়ে যাবি, আমায় খালি 2 দিন সময় দে। কাল ক্রিকেট ম্যাচ রয়েছে, আমি টাকা লাগিয়েছি। আমি ম্যাচ জিতলেই তুই তোর টাকা পেয়ে যাবি। বাবারে বাবা, কি ডায়লগ মারিস তুই! হ্যাঁ, কোথা থেকে শিখেছিস? না, তোকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত ডায়লগ বলার জন্য। একটা কথা বল, যদি তুই হেরে যাস তাহলে? এই অশুভ কথা বলা বন্ধ কর। আমি পুরো 50,000 টাকা লাগিয়েছি, আর যদি জিতে যাই তাহলে কোটিপতি হয়ে যাব আমি। আর তোর এই 10,000 টাকা তোর মুখে ছুঁড়ে মারবো। হ্যাঁ, চল এখন ফোট এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। আর শোন, তোর এই টাকাগুলো দিতে নিজে যাব। এখন বেরো এখান থেকে। দেখ, ভালোই ভালোই না, আমার টাকাটা যেন পৌঁছে যায়। হ্যাঁ, মনে রাখিস, আমাকে যেন আর আসতে না হয়। চ বেরো। মনে থাকে যেন। হ্যাঁ আসছি।
মিথ্যে। একটা মিথ্যেকে ঢাকার জন্য 10টা মিথ্যে, আর 10টা মিথ্যেকে ঢাকার জন্য 100টা মিথ্যে। এইভাবে চলতে চলতে মানুষ যে কখন মিথ্যের চোরাবালিতে ফেঁসে যায় সে নিজেও বুঝতে পারে না, আরও পুরোপুরি ফেঁসে যায়। আর যখনও এটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সরল দীপা তো নিজের স্বামীর মিথ্যেকে বিশ্বাস করে ওকে 50,000 টাকা তো দিয়ে দিল, কিন্তু ওর তো এটা ধারণাই ছিল না যে ওর স্বামী মিথ্যে কথা বলে ওরই পেছনে সেই টাকা দিয়েই জুয়া খেলতো। নেশাও কি অদ্ভুত জিনিস! বড় বড় স্বপ্ন দেখিয়ে আস্তে আস্তে মানুষের সব কিছু কেড়ে নিয়ে তাকে ভিখারি বানিয়ে দেয়। কিন্তু তারপরেও মানুষ শিখতে পারে না, তারা ভুলের পর ভুল করতেই থাকে যতক্ষণ ওদের কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। একটা নেশাই মানুষের সব বুদ্ধির বিনাশ করে দিতে পারে। তারা তাদের বিবেক হারিয়ে ফেলে, আর সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাও তারা হারিয়ে ফেলে। আর জুয়া খেলার এই নেশাই না জানে দীপা আর রোহনের জীবনে কি নতুন সমস্যা আনছে। চলুন দেখা যাক। মহেশ, তুমি আমার জন্য এত কিছু করলে, তোমার এই ঋণ পরিশোধ করব কি করে? দীপা, আমার যখন টাকার প্রয়োজন ছিল তখন তুমি আমায় সাহায্য করেছিলে, আর এখন আমার পালা। সিম্পল। আমি তোমাকে কত ভালোবাসতাম দীপা, এইসব কিছু আমি তোমার জন্যই তো করছি। কিন্তু তুমি আমার ভালোবাসা না আগে বুঝতে পেরেছ আর না এখন পারবে। কে হতে পারে? রোহন নিশ্চয়ই। দীপা, রোহন, তুমি মদ খেয়ে এসেছো? সব শেষ হয়ে গেল দীপা। আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা। রোহন, নিজেকে সামলাও। তুমি কি হয়েছে বলো আমাকে। দীপা, তুমি যে টাকাগুলো আমায় দিয়েছিলে, আমি জুয়ায় হেরে গেছি। সব শেষ হয়ে গেল দীপা। আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা। কি? দীপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করো। আমি তোমাকে টাকা ঋণ পরিশোধ করার জন্য দিয়েছিলাম, জুয়াতে হারার জন্য দিইনি। দীপা, আমাকে তুমি ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দীপা। এসব আমি ইচ্ছে করে করিনি দীপা। ভুল তো আমি করেছি, তোমাকে বিয়ে করে। না দীপা, এমনটা বলো না। আমায় ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ করে ফেললাম। দীপা, এমনটা বলো না। আমি ইচ্ছে করে এসব ভুল কাজ করিনি দীপা। আমায় ক্ষমা করে দাও দীপা। চলে যাও আমার চোখের সামনে থেকে। হয়ে গেছে দীপা। তুমি 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 কে? ও মহেশ, আজ রাতে এখানে ডিনার করতে এসেছিল, আর তুমি? চুপ করো না দীপা, হয়ে যায় ভুল। আর রইল টাকার কথা, সেটা আমি দেখে নেব, ঠিক আছে? থ্যাঙ্কস। তুমি আর কতদিন করবে মহেশ? ওহো দীপা, ওভার রিয়াক্ট কেন করছো? রোহনকে নিয়ে যাও, হাত মুখ ধোয়া ওর, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। মনে হচ্ছে ও বেশি নেশা করে ফেলেছে, তুমি ওর খেয়াল রেখো। কোনো প্রয়োজন নেই, পড়ে থাকুক এখানে। যখন নেশা কাটবে তখন নিজে থেকেই সব করবে। ঠিক আছে দীপা, তাহলে আমি চললাম। আরে তুমি কোথায় যাচ্ছ? খাবারটা খেয়ে যাও। না, ছেড়ে দাও, অন্য কোনো দিন। তা আবার হয় নাকি? আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।
তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। রোহন, ওঠো রোহন। রোহন উঠে পড়ো। হায় কি সুন্দরী! কে তুমি? ছাড়ো আমাকে। কে তুমি? কে? এই কথাটা মানে তোমার হাজবেন্ড তোমাকে বলেনি? আমি বলছি আমার সোনা, তোমার স্বামী তোমাকে জুয়ায় হেরে গেছে আমার কাছে, আর তুমি আজ থেকে না 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 না, বরং এখন থেকে শুধুমাত্র আমার। ছাড়ো আমাকে। কার তুমি? আমার প্রপার্টি তুমি, বুঝেছো? ছাড়ো। আরে আরে রোহন, রোহন, রোহন। আরে তুমি মানে আমার কথা বিশ্বাস করছো না? তোমার এই জুয়ারি স্বামী তোমাকে আর কি বলবে? এসো এসো, আমি তোমাকে খাওয়ার জন্য ধরেছি জান, দূরে যাওয়ার জন্য নয়। ছাড়ো আমাকে। আর একটা কথা শুনে রাখো, আমার ভালো করে মন দিয়ে শোনো। এই যে তোমার স্বামী, ওকে আমি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। এখনো ঘুম থেকে আর সকালের আগে উঠবেই না। আর আমার সোনা, ব্যাস আমি আর তুমি সকাল পর্যন্ত শুধু মজা করব। ছাড়ো আমাকে। আরে ছেড়ে দেওয়ার জন্য এত পরিশ্রম করেছি নাকি আমি? ছাড়ো আমাকে। নরম নরম তোমার গাল, আয় হায় কি সুন্দরী! ছাড়ো। আজকে ভালোবাসবো আর রোম্যান্স করবো জান। ছাড়। আরে তুই কে রে বে? আমি তোকে জিজ্ঞেস করছি তুই দেখাচ্ছি কে? তোকে মজা। ওঠো রোহন, রোহন। নিজেকে বড্ড বেশি বড় মনে করছিস? এই! তোকে এই দীপা, 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 দীপা। নিজের স্বামীকে সাহায্য করার কি পরিণাম হলো দীপার? বেচারিকে নিজের প্রাণটাই হারাতে হলো। কিন্তু এতে দোষটা কার ছিল? দীপার, যে নিজের স্বামীকে সব দিক থেকে সাহায্য করেছে, ভালোবাসা দিয়ে, সবকিছু দিয়ে। আর তারপরেও ওকে এসব দেখতে হলো? নাকি রোহনের, যে নেশাগ্রস্ত অবস্থায় ওই ঘরের চেয়ারেই বসেছিল, যে জানতেই পারলো না যে ওর পিছনে কি ঘটে গেল? ভুল হলো সেই সমাজে ছড়িয়ে থাকা আবর্জনার, যা রোহন আর দীপাকে নিজের শিকার বানিয়ে নিল। রোহনকে মাধ্যম বানিয়ে আবার একটা সুন্দর হাসি খুশি পরিবারকে শেষ করে ফেলল। রোহনকে বিয়ে করার সময় দীপার দেখা সকল স্বপ্ন আজ ওর সঙ্গেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে ভুল করলো আরেকজন আর শাস্তি পেল অন্যজন। এটাই হলো আমাদের সংসারের নিয়ম। মানুষের করা ভুলের শাস্তি তার পরিবারকেই পেতে হয়। এই আবর্জনাগুলোই আমাদের সমাজ থেকে ঝেড়ে ফেলা আমাদের লক্ষ্য। না হলে কে জানে, দীপা আর রোহনের মতো কত সুন্দর সংসার এর আগুনে ঝলসে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর কুপ্রভাব এখন অনেকের মনেই এমনভাবে চেপে বসেছে যে সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নয়। বড়লোক থেকে গরিব পর্যন্ত প্রত্যেকে আজ এর মধ্যে ফেঁসে রয়েছে। তাহলে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? একটা ছোট্ট শুরু অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে। আমরাও একটা ছোট্ট শুরু করব, আর আস্তে আস্তে সমাজের এই আবর্জনা পরিষ্কার করব। আমি রানী এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোড আর একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।
জোসেফ, জোসেফ ওঠো না। আর কত ঘুমোবে, ওঠো না। কি হলো কি? আরে আজকে তো সানডে, আজ কোনো কাজ না, আজকে শুধু আমি ঘুমোতে চাই ব্যাস। কিন্তু আজ আমাদের অনেক কাজ আছে। এই বাড়িটা যে নিয়েছো, ইন্টেরিয়র করতে হবে তো। সেগুলো তুমি দেখে নাও, এই দায়িত্ব আমি তোমার ওপর দিয়ে দিয়েছি। আমি একা একা কিভাবে করব? জাস্ট থিঙ্ক, যদি তোমার ইনপুট থাকে তাহলে তো কাজটা ভালো হবে। আমার ইনপুট কালকে পাবে, ওকে? দিস ইজ নট ডান। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। ভালো তো, অন্তত কিছুদিন শান্তি পাবো। আরে আরে আমি মজা করছিলাম। নিজের বউয়ের সঙ্গে মজা করব নাকি অন্য কারো বউয়ের সঙ্গে করব? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এতেও তুমি রেগে গেলে? বেচারা তোমার হাজবেন্ড তো অল টাইম কাজ করে, ও একটু রেস্টও নেবে না? এটা কিন্তু ঠিক করছো না। গড ইজ ওয়াচিং। ঠিক আছে, তুমি রেস্ট করো, কিন্তু ইভিনিং এ তোমাকে আমার সঙ্গে ইন্টেরিয়র সেট করতেই হবে। ঠিক আছে, কিন্তু এখন আমি আর ঘুমোতে চাই না। কেন? এখন আর ঘুমাবে না? এখন শুধু তোমাকে ভালোবাসবো। আচ্ছা, এসবের জন্য তো অনেক সময় আছে। এখন ঘুম পাচ্ছে না? তুমি এত সুন্দরী, আমার ঘুম আসবে কি করে? নমস্কার, আমি হলাম কাঞ্চন অবস্থি। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এই ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন কাহিনী নিয়ে। জোসেফ আর রিটা একটা হ্যাপিলি ম্যারিড কাপল। ওদের অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে। একটা ছোট্ট শহরে জোসেফ একটা কার রেন্টালের বিজনেস করত। ওর কাছে কিছু গাড়ি ছিল, যার মধ্যে একটা গাড়ি ও নিজেই ড্রাইভ করত। জোসেফ খুব মন দিয়ে পরিশ্রম করত। আর জোসেফ রিটা একটা নতুন বাড়ি কিনেছিল, যেটার ইন্টেরিয়রের কাজ ওরা করাচ্ছিল। কিন্তু কেউ ছিল যে ওদের ওপর নজর রাখছিল, যে লুকিয়ে লুকিয়ে ওদের দেখত। যেমন আমরা দেখতে পেলাম যে একটা বোরখা পরে কেউ বড় একটা ব্যাগে করে কিছু নিয়ে যাচ্ছে। আসলে এই ব্যাগের মধ্যে কি ছিল? আসলে কি হয়েছিল? এটা কি কোনো অপরাধের সতর্কবাণী ছিল? কিন্তু আসলে কার সঙ্গে হয়েছিল এই অপরাধ? আসুন দেখে নিই পরের কাহিনী। কি করছো আমার জান? তোমার খাওয়ার প্রস্তুতি। আচ্ছা, মাঝে মাঝে আমার মনে হয় যে ভগবান আমার প্রতি কতটা সদয়, তাই না? ভালোবাসার মতো এত সুন্দরী একটা বউ পেয়েছি, আর সে এত ভালো খাবারও বানায় আর আমার খেয়াল রাখে। আসলে কি বলতো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমি চাই আমি তোমাকে পৃথিবীর সব খুশি এনে দেব। তোমার উপর যেন কোনো দুঃখের ছায়া না পড়ে। তুমি যে এই কথা বলো না, সোজা আমার বুকে এসে লাগে। একদিন এভাবে আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। এরকম বলো না, আমার ভয় করে। আর মরুক তোমার শত্রুরা, আমার আয়ু যেন তোমার লেগে যায়। আমি তোমার আয়ু নিয়ে কি করব? একা একা আমি বাঁচতে পারবো নাকি? বাঁচতে হলে তোমার সঙ্গেই বাঁচতে চাই। তবে এটা তুমি ঠিকই বলেছ। চলো, আমি আমার আয়ুটা ফেরত নিয়ে নিচ্ছি। তাহলে নিয়ে নাও না। চলো যাই। কোথায়? ঘরে। ধ্যাৎ। কেন? আরে তুমিও না। আরে কি শোনো, অসুবিধে? আমাকে রান্না করতে হবে, অনেক কাজ আরে আছে। খাবার বানাতে আমি হেল্প করে আরে! দেবো, চলো না। আদিল, 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 আদিল। সরি মেম সাহেব, ওই একটু চোখ লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। 10টা বেজে গেছে আদিল, আর এখনো তুমি ব্রেকফাস্টটাই বানাওনি। অফিসে যেতে আমার লেট হয়ে যাচ্ছে। তোমাকে এখানে কাজ করার জন্য রেখেছি, বিশ্রাম নেওয়ার জন্য নয়। মেম সাহেব শুধু 2 মিনিট দিন, আমি খাবার তৈরি করে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই তার। আমি বাইরে গিয়েই কিছু খেয়ে নেব, কিন্তু মনে রেখো দ্বিতীয়বার যেন একই জিনিস না ঘটে, নাহলে এই চাকরিটা না তোমার হাত থেকে চলে যাবে। আমার ভালো মানুষের বারবার সুযোগ নিতে চেষ্টা করো না। সরি মেম সাহেব।
কি যে করো ভগবান, একটা প্রেম হলো তাও মেম সাহেবের সঙ্গে। এ কেমন ভাগ্য বলো তো। ও কোনোদিন আমার সঙ্গে ভালোভাবে কথাটাও বলবে কি? মনে হচ্ছে এমনিই জীবন নিয়ে নেবে আমার। হ্যাঁ। বলছি ম্যাডাম, হুম? ওই কালকে না আমার আসতে একটু লেট হবে, একটা দরকারি কাজ আছে। কোনো ব্যাপার না, আমি অন্য ক্যাব করে নেব। এমনিতেও কাল একটা আর্জেন্ট মিটিং আছে, আমায় তাড়াতাড়ি যেতে না হবে। না, তার কোনো প্রয়োজন নেই, আমি অন্য ড্রাইভারের ব্যবস্থা করে দেবো। ওহ, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। ছাড়ো ছাড়ো, এটা তুমি কি করছো? What the- আর যদি এরকম কিছু করো তাহলে প্রাণে মেরে ফেলবো কিন্তু। ম্যাডাম কি হয়েছে, আপনি ঠিক আছেন? কিছু না। আপনি এখানে কেন? ওই আপনার মোবাইলটা গাড়িতে ফেলে গেছিলেন, তাই দিতে এলাম। থ্যাংক ইউ। মুমতাজ আধুনিক মানসিকতার মেয়ে ছিল, যে একটা বড় কোম্পানিতে ভালো একটা পজিশনে কাজ করত। ও বাড়ির কাজকর্ম আর দেখাশোনার জন্য আদিল নামের একটি ছেলেকে নিজের বাড়িতে রেখে দিয়েছিল। মুমতাজ আদিলকে একজন কেয়ারটেকার হিসেবেই দেখত, কিন্তু আদিল মনে মনে মুমতাজকে খুব চাইত। ও মুমতাজকে বিয়ে করতে চেয়েছিল। জোসেফ মাঝে মাঝেই মুমতাজকে তার অফিস থেকে পিক আপ অ্যান্ড ড্রপ করতে যেত। মুমতাজ ওর রেগুলার ক্লায়েন্ট ছিল। একদিন মুমতাজ যখন নিজের ফোনটা গাড়িতে ফেলে এসেছিল, তখন জোসেফ ওকে মোবাইলটা ফিরিয়ে দিতে গেল, আর সে দেখল যে মুমতাজ আদিলের ওপর ভীষণ রেগে রয়েছে, আরও আদিলকে চড়ও মেরেছে। জোসেফ তার পরের দিনই মুমতাজকে এর কারণ জিজ্ঞেস করল। মুমতাজ তাকে বলে যে আদিল তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছে, আর তারপর কি হয়েছে? একটা সুটকেসে মহিলা ডেড বডি পাওয়া গেছে, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। এই বডিটা চেনা গেছে? বডিটা মুমতাজ নামের একজন মহিলার, উনি একটা বড় কোম্পানিতে ম্যানেজারের জব করতেন। মার্ডার ওয়েপন? স্যার, গলা টিপে খুন করা হয়েছে, তারপর ব্যাগে ভরে এখানে এনে ফেলা হয়েছে। আচ্ছা, বডির আশেপাশে কিছু পাওয়া গেছে? না স্যার, বডির পাশে একটা বোরখা পাওয়া গেছে, হতে পারে ওটা ওই মেয়েটারই। আর একটা কথা স্যার, মনে হচ্ছে বডিটা রাতেই ঠিকানা লাগানো হয়েছে। একটা কাজ করো, এই মেয়েটার ব্যাপারে খোঁজ নাও, আর আশেপাশে খোঁজ নাও কাউকে বড় ব্যাগ সহ দেখা গেছে নাকি। যদি এদিকে কোনো ক্যামেরা থাকে তো সিসিটিভি ফুটেজ বের করো ফার্স্ট। ইয়েস স্যার। স্যার, ব্যাগটাকে দেখে মনে হচ্ছে যে টেনে হিঁচড়ে এই পর্যন্ত আনা হয়েছে। স্যার, এত দূর এত ভারী একটা ব্যাগ আনা সম্ভব না, তাই না? এটা হতে পারে কিছু দূর পর্যন্ত গাড়িতে আনা হয়েছে, তারপর টানা হয়েছে। স্যার, একটা কাজ করো, এই মেয়েটার অফিসে যাওয়ার খোঁজ নাও যে কারোর সাথে এর কোনো ঝগড়া বা ঝামেলা ছিল কিনা। এর রিজন মার্ডার হতে পারে। ইয়েস স্যার। কি হয়েছে? স্যার, এটাই হলো মুমতাজের বাড়ি, লক করা। এই আশেপাশে দেখো কোনো সিসিটিভি ক্যামেরা আছে নাকি। দরজা ভাঙো। স্যার। পুরো বাড়িটা তল্লাশি নাও, যদি খুন এখানে হয়ে থাকে তাহলে কিছু না কিছু সূত্র তো অবশ্যই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই দেখুন স্যার, একজন পুরুষের শার্ট, মানে এখানে আরো একজন থাকতেন। খোঁজ নাও কার জামা ওটা। ঠিক আছে স্যার। মুমতাজের জীবনে সবকিছু নর্মালি চলছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ ওর লাশ একটা নির্জন রাস্তার ধারে একটা ব্যাগের মধ্যে পায়। কিন্তু মুমতাজকে আসলে খুন কে করেছে
ওই বোরখা পরে কোনো পুরুষ ছিল নাকি মহিলা? আর আদিলই বা কোথায়? আদিলের গায়ে মুমতাজের হাত তোলা আর তার ঠিক পরেই মুমতাজের লাশ এইভাবে রাস্তার ধার থেকে পাওয়া, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা? যদি তাই হয় তাহলে আদিল হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? তবে আদিলই কি মুমতাজকে খুন করেছে? পুলিশ মুমতাজের অফিসে খোঁজ খবর নেয়। সেখান থেকে জানতে পারে যে অফিসের লোকেরা মুমতাজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। মুমতাজ বেশিরভাগই একা থাকতে পছন্দ করত আর কারোর সঙ্গে বেশি কথাও বলতো না। আরে তাড়াতাড়ি ফিরে এসেছো। আর কিছুদিন ধরেই দেখছি বেশ তাড়াতাড়ি ফিরে আসছো তো তুমি। আরে যে ম্যাডামকে আমি ড্রপ করতে যাই না, ওনার ফোনটা অফ আসছে। ওনার বাড়ি গিয়ে দেখলাম যে তালা দেওয়া রয়েছে, জানি না কোথায় গেলেন। তাই জন্য আজকে আমার পুরো ছুটি, আর বাকি কাজগুলো তো ড্রাইভারই করে নেয়। বাহ, তাহলে চলো আমার সঙ্গে হাতে হাতে কাজ করো। ছুটি পেয়েছি মানে তোমাকে শুধু আজকে ভালোবাসবো। আচ্ছা শোনো না, কয়েকদিনের জন্য চলো না বাইরে ঘুরে আসি। কোথায় যাবে? আমাদের হানিমুনে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে। হ্যাপি? ইয়েস। সরি, আরে আসলে দরজা খোলা ছিল তাই আমরা ঢুকে পড়েছি। আপনার নাম জোসেফ? হ্যাঁ স্যার, আমি জোসেফ। আপনারা আসুন, বসুন। কি হয়েছে স্যার, কি জন্য এসেছেন? জোসেফ বাবু, মুমতাজের মার্ডার হয়ে গেছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু কি করে মুমতাজ ম্যাডামের মার্ডার হলো? আমি তো ওনার বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা তালা দেওয়া আর ফোনটাও তো অফ। হ্যাঁ, ওনার ডেড বডি আমরা ডিকিতে পেয়েছি। আপনি কি কাউকে সন্দেহ করেন বা এরকম কোনো কথা জানেন যার সঙ্গে মুমতাজ দেবীর মার্ডারের সম্পর্ক আছে? স্যার ওই আদিল। আদিল? আদিল কি ওর বয়ফ্রেন্ড ছিল নাকি? না, বয়ফ্রেন্ড না। আদিল মুমতাজ ম্যাডামের কেয়ারটেকার ছিল, ওনার বাড়িতেই থাকতো আর ওনাকে দেখাশুনো করতো। ওখানে তো কেউ ছিল না। স্যার আমার মনে হচ্ছে ওই যে শার্টটা দেখলাম না, ওটাই আদিলের হবে। এই আদিলের ওপর সন্দেহের কারণ? স্যার ওই একদিন মুমতাজ ম্যাডামের মোবাইল আমার গাড়িতে ফেলে গেছিলেন, তাই আমি ওটা ফেরত দেওয়ার জন্য ওনার বাড়িতে যাই। তখন আদিল আর মুমতাজ ম্যাডামের ঝামেলা হচ্ছিল, আর মুমতাজ ম্যাডাম ওকে একটা চড়ও মেরেছিলেন। কেন? হ্যাঁ, ওই পরের দিন আমি জিজ্ঞেস করাতে ম্যাডাম বললেন যে আদিল ওনাকে ভালোবাসে আর ওনাকে ম্যাডামকে বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছে। আচ্ছা, আদিলের নাম্বার পাওয়া যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দিচ্ছি। আচ্ছা, এই আদিলের নাম্বারটা ট্রেসিংয়ে পাঠিয়ে দাও। স্যার জোসেফকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ এটা জানতে পারে যে আদিল মুমতাজের সঙ্গে জোর জবরদস্তি করতে চেষ্টা করছিল, বা এটাও বলা যায় যে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করছিল, যে কারণে মুমতাজ আর আদিলের মধ্যে ঝগড়া হয়েছিল। আর হয়তো আদিলই বদলা নেওয়ার জন্য মুমতাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পুলিশ আদিলের মোবাইলটা ট্রেস করতে থাকে। প্রথমে সেটা আউট অফ নেটওয়ার্ক ছিল, কিন্তু হঠাৎ করে মুমতাজের বাড়ির কাছেই ওর লোকেশন ডিটেক্ট করা যায়। পুলিশ তার নিজের টিম নিয়ে একটা ফাঁদ পাতে আর আদিলকে ধরেও ফেলে। বল, কেন মেরেছিস মুমতাজকে? স্যার কি বলছেন স্যার এসব? আমি মারিনি মুমতাজকে, আমি তো একই কথা বারবার বহুবার বলে যাচ্ছি, কিন্তু তাও আপনি একই কথা জিজ্ঞেস করে যাচ্ছেন। কারণ তুই ওকে ভালোবাসতিস, তোর নোংরা নজর ওর উপরে ছিল, আর তুই ওকে খারাপভাবে টাচ করার চেষ্টা করেছিলি, তাই ওর কাছে থাপ্পড়ও খেয়েছিস তুই, যাতে তোর ইগো হার্ট হয়েছে, আর তুই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস আর পালিয়ে গেছিস। হ্যাঁ? না স্যার, স্যার দেখুন, আপনি যেটা বলছেন আমি মানছি সেটা সত্যি, আমি না বলছি না, কিন্তু স্যার আমাকে বিশ্বাস করুন, আমি মারিনি। স্যার আমি আমার গ্রামে গেছিলাম, আমি ফিরে এসে দেখি আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি পাশের বাড়ির আন্টিকে জিজ্ঞেস করে জানলাম যে মেম সাহেবের মার্ডার হয়ে গেছে।
স্যার আমি ভেবেছিলাম আপনারা আমাকেই ধরবেন, তাই আমি পালাচ্ছিলাম স্যার। স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি মারিনি। স্যার এই সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে। রিটা, গেটিং লেট। কি করছো তুমি? আসছি তো তাড়াতাড়ি করো। আসছি তো বাবা। কি সুন্দর লাগছে তোমায়। চলো লেটস গো। এই যে জোসেফ বাবু, মার্ডার করে পালাচ্ছেন কোথায়? স্যার আমি কাউকে মার্ডার করিনি স্যার। স্যার আমরা তো ছুটি কাটাতে যাচ্ছি, ও কেন কাউকে মার্ডার করবে? সেটা তো জোসেফ বাবুই বলতে পারবেন। স্যার আমি কাউকে মার্ডার করতেই পারি না স্যার। ডেড বডিকে ব্যাগের মধ্যে রেখে টেনে নিয়ে যাওয়ার যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, তাতে যে ঘড়িটা দেখা গেছে সেটা আপনার। আর মার্ডার স্পটের পাশে যে পেট্রোল পাম্প আছে, মার্ডারের ঠিক পরেই আপনি ওখান থেকে পেট্রোল ভরিয়েছেন। আরও প্রমাণ আমরা ঠিক খুঁজে নেব। আপনার জন্য ভালো হবে যদি নিজের দোষটা স্বীকার করে নেন, না হলে আপনাকে বেধড়ক মারধর করে আমাদের সত্যিটা বের করতে হবে। বলুন। স্যার আমি মুমতাজ ম্যাডামকে ওনার অফিসে ছাড়তে আর নিয়ে আসতে যেতাম। আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু মুমতাজ আমি বিবাহিত সেটা জানতে পেরে গেছিল। ঠকবাজ! আমি তোমাকে স্বামী মনে করে নিজের মাথায় তুলে রাখতাম, আর আমার পিছনে তুমি এই সব করছিলে। দাঁড়ান রিটা দেবী, প্লিজ ছাড়ুন একে, প্লিজ। স্যার মুমতাজ আমাকে হুমকি দিয়েছিল যে ও রিতাকে সব বলে দেবে আর আমার জীবন শেষ করে দেবে। আমি অনেক বোঝানোর পরেও বুঝতে চাইনি স্যার। তো আমার খুব রাগ হয়েছিল, আর রাগের মাথায় আমি কি করব বুঝতে পারিনি। আর গলা টিপে তুই ওকে মেরে ফেললি। স্যার আমি মুমতাজকে মারতে চাইনি স্যার। আমি তো ভুল করে, জানি না। এবার বুঝতে পারবি, এবার বাকি জীবনটা জেলে কাটাবি। অ্যারেস্ট করো ওকে। স্যার চল চল। স্যার জোসেফ আর মুমতাজ একে অপরকে ভালোবেসে ফেলেছিল। মুমতাজের এই কথাটা একেবারেই জানা ছিল না যে জোসেফ অলরেডি বিবাহিত। একদিন যখন মুমতাজ জোসেফের পিছু নেয় আর তার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে, তখনও জোসেফকে একটা মহিলার সঙ্গে রোম্যান্স করতে দেখে। পরে জিজ্ঞেস করলে মুমতাজ জানতে পারে যে ওটা জোসেফের স্ত্রী রিটা ছিল। মুমতাজের তো পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গিয়েছিল। মুমতাজ জোসেফের পর্দা ফাঁস করবে ঠিক করে নিয়েছিল, কিন্তু জোসেফ রাগের বশে মুমতাজকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেয় আর মানুষের নজর এড়ানোর জন্য বোরখার সাহায্য নিয়ে লাশটাকে সরিয়ে ফেলে। অপরাধ যতই চালাকির সাথে করা হোক না কেন, আইনের হাত থেকে বাঁচতে পারবে না। এমন আরও কাহিনী দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে। জয় হিন্দ।